প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো আর ভালো থাকবে, এটাই হচ্ছে মার্টিন লুথার পরিবারের কামনা। তোমাদেরকে বাধ্য হয়ে আবার সেই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে কোভিড-19 বেড়ে যাওয়ার কারণে সরাসরি আমরা ক্লাস শুরু করেছিলাম, যেটা তোমাদের জন্য খুব ভালোই ছিল, টিচারদের জন্য ভালো ছিল। সেই শিক্ষা প্রতিষ্ঠানে সেই যে কর্মমুখরতা ফিরে এসেছিল, তোমাদের মধ্যে চাঞ্চল্যতা ফিরে এসেছিল, কিন্তু সরি টু সে যে আমরা এখন অনলাইন ক্লাস নিতে বাধ্য হচ্ছি। যা হোক না কেন, আমি মনে করি তোমরা প্রত্যেকটি বিষয় খুব ভালো করে শেখার চেষ্টা করবে। আর যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় অনলাইন ক্লাস বুঝতে, তাহলে অবশ্যই ফোন করে মেসেঞ্জার, ফেসবুক বা যে কোনো ওয়ে, কমেন্ট বক্সে যে কোনো ওয়ে তোমরা কোশ্চেনের সমাধান নিবে। এবং তোমাদের একটি বিষয় এখানে বলে রাখি যে তোমাদের যখন এই ক্লাসগুলো যখন মানে আবার যখন আমরা সেই ফিজিক্যালি ক্লাসে উপস্থিত হয়ে যখন আমরা সামনাসামনি বসে ক্লাস নিব, ঠিক তার 2-3 দিনের মধ্যেই কিন্তু তোমাদের দেখা যাচ্ছে যে তোমাদের সেই শুরু হবে পরীক্ষা। দ্যাট মিনস যতটুকু আমরা পড়াতে পারবো তার উপর ডিপেন্ড করে তোমাদের সিটি পরীক্ষা হবে। সো সমস্ত ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে উপভোগ করবে। আর কথা না বাড়িয়ে আমি তোমাদের যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তা হচ্ছে প্রিপজিশন। ঠিক সেখানেই চলে যাচ্ছি। সবাই একটু খেয়াল করো বোর্ডের দিকে। প্রিপজিশনের বাংলা হচ্ছে পদোন্নয়ী অব্যয়। তার মানে হচ্ছে এটা পদের বা একটা সেন্টেন্সের মধ্যে বসে। তোমাদের এখানে একটু বলে রাখি যে একটি ওয়ার্ড এবং একটি সেন্টেন্সের মধ্যে পার্থক্য কি। একটি ওয়ার্ড বা একটি সেন্টেন্সের মধ্যে পার্থক্য হচ্ছে যে একটি সেন্টেন্স দ্যাট মিনস একটি বড় একটি মানে কতগুলো ওয়ার্ড মিলে হয় যখন অর্থ প্রকাশ করে। আর একটি ওয়ার্ড মানে ওয়ার্ড। এখানে আর একটা বিষয় যে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। পার্টস অফ স্পিচ এবং ওয়ার্ডের মধ্যে বা শব্দের মধ্যে পার্থক্য কি। যখন একটা শব্দ একা একা বসে যেমন ওয়াটার, তখন সে একটি মাত্র ওয়ার্ড। কিন্তু যখন এই ওয়ার্ড দ্যাট মিনস ওয়াটার শব্দটিকে যদি আমি একটা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করি, তখন সেটি একটি পার্টস অফ স্পিচ হবে। যেমন আমি যদি বলি যে আই ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার, এখানে ওয়াটার হচ্ছে নাউন। আর যদি শুধু ওয়াটার লিখতাম তখন সেটা একটি ওয়ার্ড হতো। যা হোক না কেন, আবার যদি আমি বলি আই ওয়াটার দ্য প্লান্ট, সেখানে হচ্ছে ওয়াটার হচ্ছে ভার্ব। এটা মূলত এই পার্টস অফ স্পিচ সে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন যেটাই হোক না কেন এর অবস্থানের উপর ডিপেন্ড করে। হাউএভার, যেটা নিয়ে কথা বলছিলাম প্রিপজিশন, তাহলে প্রিপজিশন আসলে কি। প্রিপজিশন হচ্ছে, একটু খেয়াল করো, প্রিপজিশন ইজ আ ওয়ার্ড, এটি হচ্ছে একটা শব্দ, অর গ্রুপ অফ ওয়ার্ডস, একটা শব্দ অথবা গ্রুপ অফ ওয়ার্ডস মানে শব্দের সমষ্টি, দ্যাট মিনস ফ্রেজ যেটা আমরা বলি, বা শব্দগুচ্ছ, ইউজ টু লিঙ্ক আ নাউন, প্রোনাউন অর নাউন ফ্রেজ টু আদার ওয়ার্ডস উইথিন আ সেন্টেন্স অর ইন এ সেন্টেন্স। তার মানে হচ্ছে যে একটি সেন্টেন্সের মধ্যে নাউন, প্রোনাউন অথবা নাউন ফ্রেজের পূর্বে বসে ওই সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সাথে যখন সংযুক্ত করে দেয় যে শব্দ, তাই হচ্ছে প্রিপজিশন। এখন আমরা এই প্রিপজিশনের গঠন এবং কার্যকারিতা অনুসারে প্রিপজিশনকে মোটামুটি আমরা 8 ভাগে ভাগ করব। তাহলে গঠন এবং কার্যকারিতা অনুসারে প্রিপজিশনকে আমরা কয় ভাগে ভাগ করব? 8 ভাগে ভাগ করব। সবাই একটু দেখে নাও। দেখো, যেমন 1 নম্বরে যদি আমি বলি সিম্পল প্রিপজিশন। সিম্পল প্রিপজিশন আমি শুধু মুখে বলে দিচ্ছি, কারণ এগুলো নিয়ে বেশি কথা বলবো না। সিম্পল প্রিপজিশন একটি মাত্র ওয়ার্ড দিয়ে গঠিত হয়। যেমন আমি যদি বলি টু, আমি যদি বলি ইন, আমি যদি বলি উইথ, এগুলো হচ্ছে সিম্পল প্রিপজিশন। 2 নম্বরে আসো ডাবল প্রিপজিশন। যদি আমি ডাবল প্রিপজিশনের কথা বলতে যাই, তাহলে দুটো সিম্পল প্রিপজিশন একত্র হয়ে ডাবল প্রিপজিশন গঠিত হয়। যেমন আমি যদি বলি
উইথিন, এখানে কি কি দুটো সিম্পল প্রিপজিশন, একটা হচ্ছে উইথ প্লাস ইন, উইথিন, এটি হচ্ছে দুটি সিম্পল প্রিপজিশন, উইথ এবং ইন মিলে উইথিন, এখানে এটা হচ্ছে ডাবল প্রিপজিশন। আবার যদি আমি বলি ইনটু, এখানে ইন যোগ টু, ইনটু, এই দুটো সিম্পল প্রিপজিশন, এটি হচ্ছে ডাবল প্রিপজিশন। এরপরে আসো কম্পাউন্ড প্রিপজিশন। কম্পাউন্ড প্রিপজিশন, এখানে একটু খেয়াল করো যে নাউন কি কি শব্দগুলো বললাম, নাউন, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ, আর হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব, এই যে তিনটি পার্টস অফ স্পিচ আছে, কি কি, নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। এই তিনটি পার্টস অফ স্পিচের পূর্বে যখন কোনো সিম্পল প্রিপজিশন যুক্ত হয়ে নতুন কোনো প্রিপজিশন গঠন করে তখন তাকে বলা হয় কি, কম্পাউন্ড প্রিপজিশন। একটু খেয়াল করো, এখানে একটি বিষয় তোমাদেরকে বলে রাখি, ওয়ান এর স্থলে এ হয় এবং বাই এর স্থলে বি অথবা বিই হয়, এই দুটো বিষয় খেয়াল রাখবে। কি বললাম, কম্পাউন্ড প্রিপজিশনের ক্ষেত্রে ওয়ান এর স্থলে কি হবে, এ, এবং বাই এর স্থলে হবে কি, বি অথবা বিই, বি, এটি তোমাদের মাথায় রাখতে হবে। একটু খেয়াল করো, যেমন আমি যদি বলি বাই যোগ এলো লো, এটা মিলে মূলত যে প্রিপজিশনটা গঠন হবে তা হচ্ছে বিলো, বিলো। দেখো এখানে বাই এর পরিবর্তে এখানে কি হলো, বি, বিই, বি, এবং লো, এটা বিলো। তাহলে এখানে দেখো বিলো হচ্ছে কি, কম্পাউন্ড প্রিপজিশন। আবার আমি যদি বলি অ্যাবাউট, অ্যাবাউট কে যদি দেখো, আমি অ্যাবাউট, অ্যাবাউট, তাহলে কি কি ভাবে অ্যাবাউট আসলো, ওয়ান যোগ বাই যোগ আউট, অ্যাবাউট। এখন তোমরা খেয়াল করো, ওয়ান এর পরিবর্তে কি বসলো, এ, বাই এর পরিবর্তে কি বসলো, বি, এবং আউট, অ্যাবাউট, এটি হচ্ছে কম্পাউন্ড প্রিপজিশন। তাহলে এই তিনটি বিষয় নিয়ে আরেকটু কথা বলে নিই আমি। সিম্পল প্রিপজিশন মানে একটি মাত্র ওয়ার্ড দিয়েই গঠিত হবে, আর ডবল প্রিপজিশন দুটো সিম্পল প্রিপজিশন দিয়ে হবে, আর কম্পাউন্ড প্রিপজিশন মানে হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের পূর্বে যদি আমরা ওয়ান এর ক্ষেত্রে এ বসাই এবং বাই এর ক্ষেত্রে বি বা বিই বসাই, তখন কম্পাউন্ড প্রিপজিশন হয়। তাহলে খেয়াল করো, এর পরবর্তীতে দেখো ফ্রেজ প্রিপজিশন। আমি কিন্তু শুধুমাত্র মানে তোমাদেরকে জাস্ট, এটা তো নিয়ম না, জাস্ট একটু বোঝানোর জন্য বোঝাচ্ছি। খেয়াল করো, শুধু জানার জন্য একটু প্রিপজিশনের ক্লাসিফিকেশনটা। ফ্রেজ প্রিপজিশন মূলত এখানে দুই বা ততোধিক প্রিপজিশন বা ওয়ার্ডস মিলে যখন একটি প্রিপজিশন গঠন করে তখন তাকে ফ্রেজ প্রিপজিশন বলে। যেমন আমরা যদি উদাহরণ দেই, ইন লিউ অফ, ইন লিউ অফ অর্থ হচ্ছে পরিবর্তে, ইন লিউ অফ অর্থ হচ্ছে কি, পরিবর্তে। আবার যদি বলি ইন অর্ডার টু, ইন অর্ডার টু, এগুলো হচ্ছে কি, ফ্রেজ প্রিপজিশন। এরপরে আসো পার্টিসিপল প্রিপজিশন। প্রেজেন্ট পার্টিসিপল, আর হচ্ছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল একটু খেয়াল করো তোমরা, যে পার্টিসিপল নিয়ে এর আগেও তোমাদের ক্লাসে অনেক কথা বলেছিলাম। পার্টিসিপল মূলত তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। এর মধ্যে কখনো কখনো প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল এটি প্রিপজিশনের কাজ করে,
প্রেজেন্ট পার্টিসিপল এর গঠন অবশ্যই তোমাদের মনে আছে, বি অনের সাথে আইএনজি যোগ হয়ে, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। এবং পার্টিসিপলের সঙ্গে অবশ্যই তোমাদের মনে আছে পার্টিসিপল কি, ভার্বের যে ফর্ম বা যে রূপ একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তাকে পার্টিসিপল বলে। যাই হোক না কেন, আমরা এই যে পার্টিসিপল এর যখন প্রিপজিশনের মতো কাজ করে তখন তাকে পার্টিসিপল প্রিপজিশন বলে। যেমন ফলোইং, ফলোইং, পেন্ডিং, পেন্ডিং ইত্যাদি হচ্ছে কি পার্টিসিপল প্রিপজিশন। আমরা যদি উদাহরণ দিতে যাই, একটু দেখো, একটি উদাহরণের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করি। we shouldn't leave anything pending for tomorrow। এখানে পেন্ডিং শব্দটা হচ্ছে প্রিপজিশন এবং এটি তোমরা জানো হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হলেও এটি এখানে প্রিপজিশনের মতো কাজ করেছে, তাই এটি হচ্ছে প্রিপজিশনাল বা মূলত পার্টিসিপল প্রিপজিশন। তার মানে হচ্ছে আমাদের কোনো কাজ আগামীকালের জন্য ফেলে রাখা উচিত না। এখানে পেন্ডিং হচ্ছে প্রিপজিশন। এরপরে আসো ডিসকাস। এই কথাটা ডিসকাস মানে হচ্ছে কি, ছদ্মবেশ, ছদ্মবেশ ধারণ করা। তাহলে এখানে ডিসকাস প্রিপজিশন একটি বিষয় খেয়াল করো, লক্ষ্য করা যায় যে কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওয়ান, অ্যাট, অফ এগুলো অনেক সময় হিডেন থাকে। এদের পরিবর্তে কখনো কখনো আমরা এ বা ও ব্যবহার করি। এই যে হিডেন থাকে এর পরিবর্তে যে ও বা এ বসে, এটাই হচ্ছে মূলত ডিসকাস প্রিপজিশন। যেমন আমরা যদি একটি উদাহরণের মাধ্যমে আমি কোন শব্দগুলোকে বললাম, যেমন ও বা এ বসে কিসের পরিবর্তে বসে, অ্যাট, অফ, অন এগুলোর পরিবর্তে। যেমন একটি উদাহরণের মাধ্যমে যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে আমরা ঠিক এভাবে বলবো, দেখো, her flight will leave her flight will leave suppose যেমন 6 o'clock। তাহলে এখানে her flight will leave 6 o'clock। এখানে 6 o'clock বলতে বোঝানো হচ্ছে যে দেখা যাচ্ছে যে এখানে অফ ছিল, 6 o'clock, অফের পরিবর্তে এখানে কি বসলো, ও বসলো। এটাই হচ্ছে মূলত ডিসকাস প্রিপজিশন। এরপরে আসো স্পেশাল প্রিপজিশন। স্পেশাল প্রিপজিশন মূলত আমরা জানি বাট এবং দেন, কি বললাম, বাট এবং দেন এই দুটো শব্দ যদিও কনজাংশন, কিন্তু কোনো ক্ষেত্রে কোনো সেন্টেন্সের এগুলো প্রিপজিশনের মতো ব্যবহার হয়। যেমন হি ইজ older than you, এখানে দেনটা মূলত প্রিপজিশনের কাজ করেছে এবং এটা হচ্ছে স্পেশাল প্রিপজিশন। এরপরে একটা বিষয় খেয়াল করো, যেমন আমরা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভার্বের যেটা হচ্ছে যে ভার্ব, এই ভার্ব গঠন পরে যখন কোনো ভার্বের আগে প্রিপজিশন গঠিত হয় তখন সেগুলোকে ভার্বাল প্রিপজিশন বলে। আমি আবার বলছি, কোনো ভার্বের পূর্বে যখন প্রিপজিশন গঠন হয়, প্রিপজিশন বসে, তখন সেগুলোকে ভার্বাল প্রিপজিশন বলে। যেমন একটু দেখো তোমরা, লুক শব্দটা হচ্ছে ভার্ব, এর আগে আমরা যদি ওভার দেই, ওভারলুক,
তাহলে ওভাল রূপ এটা হচ্ছে কি ভার্বাল প্রিপজিশন। যাই হোক না কেন, খুব সংক্ষেপে আমরা এই 8 প্রকার প্রিপজিশন নিয়ে কথা বললাম। তাহলে 8 প্রকার প্রিপজিশন গুলো কি কি আর একবার একটু আমরা দেখে নেই বা শুনে নেই। সিম্পল প্রিপজিশন একটি মাত্র প্রিপজিশন বা ওয়ার্ড দিয়ে গঠিত হবে। ডাবল প্রিপজিশন দুটো সিম্পল প্রিপজিশন দিয়ে হবে। তারপরে ছিল হচ্ছে কম্পাউন্ড প্রিপজিশন। কম্পাউন্ড প্রিপজিশন ছিল তোমার দেখা যাচ্ছে যে এটা দেখা যাচ্ছে যে প্রিপজিশন যে শব্দগুলো রয়েছে, যেমন ওয়ান এর স্থলে এ এবং বাই এর স্থলে বি বা বিই বসে যখন নতুন কোনো প্রিপজিশন গঠন করে তখন সেটা ছিল কম্পাউন্ড প্রিপজিশন। ফ্রেজ প্রিপজিশন ছিল দুই বা ততোধিক প্রিপজিশন বা ওয়ার্ডস মিলে যখন হয়। পার্টিসিপল প্রিপজিশন ছিল যে প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল মিলিয়ে। ডিসকাস প্রিপজিশন ছিল যেখানে এ বা ও বসে কিসের পরিবর্তে অ্যাট, অফ বা অনের পরিবর্তে। স্পেশাল প্রিপজিশন ছিল বাট এবং দেন, এবং লাস্টে ছিল ভার্বাল প্রিপজিশন। ভার্বের পূর্বে প্রিপজিশন বসে যখন নতুন কোনো শব্দ গঠন করে সেটা হচ্ছে ভার্বাল প্রিপজিশন। আশা করি তোমরা প্রিপজিশনের ক্লাসিফিকেশনগুলো বুঝতে পেরেছো। এরপরে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রিপজিশন কোথায় বসে সে নিয়ে কথা বলবো। তাহলে চলো আমরা আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। কিছু গুরুত্বপূর্ণ প্রিপজিশন কোথায় বসে তাই নিয়ে আমরা আলোচনা করব। প্রথমতই ওয়ান, ও এন, ওয়ান এর ব্যবহার নিয়ে আমরা কথা বলবো। একটু সবাই দেখো, এক নম্বরে যদি আমি বলি কোনো কিছুর সাথে সংলগ্ন বোঝাতে অন বসে, তার মানে হচ্ছে কোনো কিছুর উপরে থাকা, এটা যদি লেগে থাকে কোনো কিছুর উপরে তাহলে এই ক্ষেত্রে কি বসে? অন বসে। যেমন আমি যদি একটি উদাহরণ দেই, কিপ দ্য মোবাইল অন দ্য টেবিল। এখানে দেখো কিপ দ্য মোবাইল অন দ্য টেবিল, তার মানে মোবাইল এবং টেবিলের সাথে যে সম্পর্ক তা হচ্ছে টেবিলের উপরে লেগে থাকা অর্থে, এখানে মোবাইলটি লেগে থাকা অর্থে কি বসলো? অন বসলো। তাহলে কোনো কিছুর সাথে সংলগ্ন অর্থে কি বসে? অন বসে। এরপর আসো দুই, আমরা যদি বলি বার, দিন এবং তারিখ, বার অবলিক দিন অবলিক তারিখ, এই অর্থে কি বসে? অন বসে। তাহলে কি বার, দিন অবলিক তারিখের অর্থ মানে ক্ষেত্রে কি বসে? অন বসে। যেমন উই ওয়েন্ট দেয়ার অন সানডে, on the 5th May। এখানে খেয়াল করো এই যে তারিখের পূর্বে কি বসলো? the 5th May এর পূর্বে অন বসলো এবং ডে বা বারের পূর্বে কি বসলো? অন বসলো। নাম্বার 3, খেয়াল করো তীর বুঝাতে, দ্যাট মিন্স নদীর তীর, সাগরের তীর, খালের তীর, লেকের তীর, তীর বুঝাতে অন বসে। তাহলে কি তীর বুঝাতে অন বসে, তীর বুঝাতে অন বসে। যেমন দা সাপোজ খুলনা, খুলনা ইজ অন the bank of রূপসা। খুলনা ইজ অন দ্য ব্যাংক অফ রূপসা অথবা খুলনা ইজ অন রূপসা, তাও হতো। অন দ্য ব্যাংক অফ না দিলে হতো, এখানে নদীর তীর বোঝাচ্ছে, এক্ষেত্রে কি বসলো? অন বসলো। তাহলে তীর বোঝাতে কি বসে? অন বসে। এরপর আসো 4 নাম্বার। 4 নম্বরে নির্ভরতা বোঝাতে, কি বললাম? নির্ভরতা বোঝাতে, নির্ভরতা বোঝাতে অন বসে। যেমন উই লিভ অন রাইস, উই লিভ অন রাইস, এখানে
রাইসের উপর আমরা দ্যাট মিন্স আমরা ভাত খেয়ে বেঁচে থাকি, এখানে রাইসের পূর্বে রাইসের উপর নির্ভরতা, এই জন্য এখানে কি বসলো, অন বসলো। এরপরে আবার যেমন মনে করো his success depend on hard work, your success depends on hard work, এখানে মানে হার্ড ওয়ার্কের উপরে নির্ভর করে বিধায় এখানে কি বসলো, অন বসলো। এরপরে আসো নাম্বার 5 এর ক্ষেত্রে দেখো ফ্লোর এর সংখ্যা বোঝাতে ফ্লোর এর সংখ্যা বোঝাতে অন বসে। কি বললাম আমি, ফ্লোরের সংখ্যা বোঝাতে অন বসে। যেমন একটি উদাহরণ যদি দেই, আওয়ার ইংলিশ টিচার takes class on the 5th floor, suppose on the 5th floor, আমি মুখে বলে দিচ্ছি on the 5th floor, তার মানে হচ্ছে আমাদের ইংলিশ টিচার 5th ফ্লোরে ক্লাস নেন, এখানে on the 5th floor, তাহলে ফ্লোরের সংখ্যা বোঝাতে কি বসে, অন বসে। এরপরে আসো নাম্বার 6 এর ক্ষেত্রে সীমানা বোঝাতে অন বসে। কি বললাম, সীমানা বোঝাতে অন বসে, যেমন মনে করে একটি উদাহরণ যদি আমি বলি, বুড়িগঙ্গা ইজ অন দ্য সাউথ অফ ঢাকা, বুড়িগঙ্গা ইজ কি অন দ্য সাউথ অফ ঢাকা, বুড়িগঙ্গা ইজ অন দ্য সাউথ অফ ঢাকা, তাহলে বুড়িগঙ্গা হচ্ছে ঢাকার সাউথে, এখানে কি বসলো, সীমানা বোঝাতে। নাম্বার 7 খেয়াল করো, সম্বন্ধে বোঝাতে অন বসে। কি সম্বন্ধে, যেমন সম্বন্ধে বোঝাতে অন বসে, যেমন রাইট প্যারাগ্রাফ on suppose environment pollution, এখানে environment pollution এর আগে কি বসলো, অন বসলো। এরপরে হচ্ছে নাম্বার 8 নাম্বার, খেয়াল করো অনুসারে বোঝাতে অন বসে। কি অনুসারে বোঝাতে অন বসে, যেমন একটু he has taken medicine on the advice of doctor, বা he has taken medicine on the advice of doctor, এখানে অনুসারে দ্যাট মিন্স ডক্টরের অ্যাডভাইস অনুসারে সে মেডিসিন গ্রহণ করে, তাহলে অনুসারে বোঝাতে বসে। এবং সময়ের বর্ণনা অনুসারে বোঝাতে আরেকটা কি বললাম, 9 নম্বরে হচ্ছে গিয়ে সময়ের বর্ণনা অর্থে, যেমন মনে করো দ্য রিভার লুকস বিউটিফুল অন মুনলিট নাইট, অন মুনলিট নাইট, এখানে সময় বোঝানো হচ্ছে কি মুনলিট নাইটের কথা বলা হচ্ছে। তাহলে টোটালি অনুসারে এবং সময়ের বর্ণনা অর্থে অন বসে। তাহলে আমরা মোটামুটি 9টি ক্ষেত্রে বুঝলাম যে অন বসে। তাহলে সবাই এগুলো ভালো করে প্র্যাকটিস করো, এবং আগামী ক্লাসে তোমাদের ঢাকা বোর্ড 19 সকল বোর্ড 19-এর প্রিপজিশনগুলো পড়া। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।